ভাষার মাসেও চলছে আমাদের দেশে ভাষা নিয়ে নানান রকম বিভ্রান্তিকর মন্তব্য। ফেব্রুয়ারি মাস আমাদের বাঙালি জাতির জীবনে এক আন্দোলন সংগ্রামের মাস। 1952 সালে 21শে ফেব্রুয়ারি ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন সালাম, রফিক, জাব্বার সহ অনেকেই। পাকিস্তানিরা চেয়েছিলেন উর্দুকে রাষ্ট্রভাষা করতে, আর বাঙালিরা চেয়েছিলেন বাংলাই হোক পাকিস্তানের রাষ্ট্রভাষা। যখন পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী 1952 সালে বলেছিলেন যে উর্দু অ্যান্ড দ্য উর্দু ইজ দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, একথার প্রতিবাদ জানিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এবং বাঙালির এই বাংলার অংশের পূর্ব বাংলার জনগণ ও পামর জনগণ। সেদিন পাকিস্তানিরা উর্দুকে রাষ্ট্রভাষা করতে চাওয়ায় বাঙালিরা প্রতিবাদ মুখর হয়ে বুকের তাজা রক্ত দিয়ে বাংলাকে রাষ্ট্রভাষা করতে বাধ্য করেন পশ্চিম পাকিস্তানিদেরকে। যাই হোক, কথা হচ্ছে সেই থেকে 1952 সালের 21শে ফেব্রুয়ারি যে রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতি দেওয়া হয়, এবং তখন থেকেই 21শে ফেব্রুয়ারি বাংলা ভাষা দিবস এবং বর্তমানে বাংলা ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে বিশ্বে স্বীকৃতি পেয়েছে। এখন কথা হচ্ছে, তখন ছিলাম আমরা পাকিস্তানের অংশ, সেজন্য পাকিস্তানরা তাদের ভাষা উর্দুকে আমাদের উপরে চাপিয়ে দিতে চেয়েছিল, কিন্তু এখন আমরা আর পাকিস্তানের অংশ নাই। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে। সেই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এখানে রাষ্ট্রভাষা বাংলা, আমাদের জাতীয় ভাষা বাংলা, বাংলাই এবং বাঙালি আমাদের বাংলা দেশের জাতি সত্তা হিসেবে আমাদের সংবিধানে স্বীকৃত। কথা হচ্ছে, আমরা এখনো পুরোপুরি বাঙালি হয়ে উঠতে পারি নাই। আমরা এখনো পুরোপুরি বাংলাকে নিজেদের ভাষা হিসাবে গ্রহণ করতে পারি নাই। যদিও আমরা কাগজে কলমে বাঙালি এবং আমাদের রাষ্ট্রভাষা বাংলা, কিন্তু আমাদের বাংলার সাথে এমন কিছু ভাষা মিক্সড হয়ে আছে যার থেকে বাংলাকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করা খুব কঠিন হয়ে পড়েছে। আমাদের দেশে যে অনেকের নাম বাংলায় নয়, এবং আমাদের দেশের যে প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর নামও বাংলায় নয়। যেমন বিএনপি, বিএনপি কি বাংলা? বিএনপির বাংলা হলো জাতীয়তাবাদী দল, সেই হিসাবে তার সংক্ষেপ নাম হবে বাংলাদেশ থেকে বা, জাতীয়তাবাদী দল থেকে যা বা জ, দ থেকে দ, তাহলে বা যা দ, তাহলে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বলা হয় বিএনপি। তাহলে আমরা সেখানে ইংরেজির মিশ্রণ ঘটিয়েছি। শুধু তাই নয়, আওয়ামী লীগ নামটি হলো কি বাংলা? আওয়ামী লীগ, আওয়ামী শব্দটি এসেছে ফার্সি, লীগটা হলো ইংরেজি। একটা দলে অর্ধেক অংশ ফার্সি আর অর্ধেক অংশ ইংরেজি। তাহলে
আওয়ামী লীগের বাংলা হলো সাধারণ জনগণ, এটাও ফার্সি শব্দ। এখন ধরেন জাতীয় পার্টি, জাতীয়টা বাংলা, পার্টিটা ইংরেজি, অর্থাৎ দলের মধ্যেও বাংলা ইংরেজির মিশ্রণ। জামাত ইসলামী, সেখানেও কিন্তু পুরোপুরি এটা কি বাংলা। তো কথা হচ্ছে আবার বিজেপি, এবি পার্টি, আরো যেগুলো দল আছে, এনসিপি, আমাদের দলগুলোতে প্রথমে বাংলা ধারণ করতে, বাংলা পুরোপুরি বাংলায় আমরা আসতে পারি নাই। এইভাবে সবগুলোকে আমরা শেয়ার, শেয়ারের বাংলা কি? শেয়ারের বাংলা হচ্ছে কেদেরা। এখন কোন ছাত্রকে যদি জিজ্ঞেস করা হয় শেয়ারের বাংলা কি, কয়জন বলতে পারবে শেয়ারের বাংলা কি হয়? এইভাবে আমরা বলি স্কুল, কলেজ, বা এইভাবে প্রতিটি বিষয়কে আমরা ইংরেজি বাংলা মিশ্রণ ঘটিয়েছি। বিপদটা হলো তখন যখন আমাদের একজন মন্ত্রী বলল যে ইনকিলাব জিন্দাবাদ বলা যাবে না, ইনকিলাবটা বাংলা শব্দ নয়, তখন এটা নিয়েই বিপত্তিটা শুরু হয়েছে। বলা হচ্ছে আপনি আপনার দলের নামও তো পুরোপুরি বাংলায় নয়, আপনার নিজের নামও তো বাংলায় নয়। এখন এই সমস্ত বিষয়গুলো নিয়ে অতিরঞ্জন হয়ে যাচ্ছে আমাদের দেশে। ধরেন একজন কয়েকদিন আগে বললো, আবার 2 দিন আগে, যে আমরা তারেক রহমানের উম্মা। এখন উম্মা শব্দটি ব্যবহৃত হয় বিশেষ করে ধর্মীয় ক্ষেত্রে। আমরা বলি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আমরা উম্মাত, উম্মা। তাহলে নবীর অনুসারীগণকে বলা হয় উম্মা। এখন আপনি বললেন আমরা তারেক রহমানের উম্মা। এখন আপনার সমালোচনা তো হচ্ছে এখন তারেক রহমানের উম্মা বলে তারেক রহমানকে কোন পর্যায়ে নিয়ে যাচ্ছেন, অতিরঞ্জন করে ফেলতেছেন। যাই হোক, এগুলো হচ্ছে যে আমাদের দেশের অতিরঞ্জন। আমাদের দেশে আমরা বাংলা, ইংরেজি, উর্দু, ফার্সি সবকিছু মিলিয়ে বাংলাতে একটা সংমিশ্রণ ঘটে গেছে, যা থেকে আমরা ইচ্ছে করলেও আলাদা করতে পারছি না। তাহলে প্রশ্ন দেখাইতে পারে, তাহলে পাকিস্তানিরা কি অপরাধ করেছিল যে ওনারা উর্দু বলতে, উর্দুকে রাষ্ট্রভাষা করতে চাইছিল? ওনারাও তো যুক্তি দিয়েছিল যে উর্দু যদি রাষ্ট্রভাষা হয় হিন্দির সাথে মিলবে না, ভারতের সাথে মিলবে না, ভারতের সাথে না মিলার জন্য আমরা উর্দু করতে চাচ্ছি। আসলে এক একজনের এক এক যুক্তি, যুক্তির কোনো অভাব দেশে নাই, যুক্তি দিয়ে মুক্তি আসবে না। কথা হচ্ছে আমাদের দেশে যার যেটা সুবিধা সেই সেভাবে ব্যবহার করে। এখন আমাদের বাংলা ভাষা হচ্ছে যে আমাদের অফিসিয়াল ভাষা, আমাদের দেশের স্টেট ল্যাঙ্গুয়েজ, স্টেট ল্যাঙ্গুয়েজ অফ বাংলাদেশ। এখন ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ বাংলা। কিন্তু আপনি আমাদের উচ্চ আদালত সহ প্রায় অনেক জায়গায় দেখবেন যে ইংরেজিকে প্রাধান্য দেওয়া হয়, ইংরেজি বলতে পারলে তার দাম বেশি। আবার দেখবেন যে ধর্মীয় ক্ষেত্রেও আবার দেখা যাচ্ছে যে কি মৌলানা মৌলবীরা, ধর্মীয় তো আরবিতে আছেই, কোরআন হাদিস এগুলো তো আরবিতে আছেই, এমনি আমাদের কোনো আপত্তি নেই, কারণ ধর্মগ্রন্থ যে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে নাযিল করছে সেভাবে থাকবে। এখন যদিও আমরা উর্দু সমালোচনা করি, উর্দু পাকিস্তানি রাষ্ট্রভাষা করতে যাওয়ায় আমরা পাকিস্তানদেরকে বিরুদ্ধে আন্দোলন করেছি, কিন্তু আপনি এখন দেখেন যে উর্দু শান গিয়ে, উর্দু গজল গিয়ে মৌলানা মৌলবীরা খ্যাতি, যশ, মান তাদের কি হবে বাড়তেছে, এবং তারা এই যে উর্দু গজল গিয়ে কত জনপ্রিয় হয়ে যাচ্ছে। কারণ যেখানে যে জিনিসের সুর মজা লাগে মানুষের কাছে, উর্দু গজলের একটা আলাদা সুর আছে, উর্দু গজলের আলাদা একটা মজা আছে, উর্দু ভাষার আলাদা একটা মর্যাদা আছে। যে কারণে মৌলানা মৌলবী দেখবেন ওয়াজ মাহফিলে উর্দুর উপরে শান গায় বেশি, উর্দুর উপরে গজল গায় বেশি। কিন্তু এটাকে তো আপনি
বাদ দিতে পারবেন না। এখন কথা হচ্ছে, আবার নায়িকারা হিন্দিতে গান গায় বেশি, কারণ একটা ভালো হিন্দি গান গাইলে একজন নায়িকা অনেক টাকা পায়, অনেক টাকার মালিক হয়ে যায় ভালো গান গাইতে পারলে হিন্দির উপরে। তাই কথা হচ্ছে, এক একটা জিনিসের এক এক রকমের মর্যাদা, এক এক রকমের শান, এক এক রকমের গুণাবলী আছে। কথা হচ্ছে এগুলো নিয়ে অতিরঞ্জন, অতি বাড়াবাড়ি আমার মতে উচিত নয়। চেয়ারকে আপনি কেদরা বানাইতে পারবেন না, চেয়ারপারসনকে আপনি অন্য কিছু বললে এটা ব্যঙ্গাত্মক হবে। ঠিক আছে, আমাদের দেশে আমাদের মৌলানা মৌলভীরা যে উর্দু শান গায়, গজল গায়, তাতে আমরা সন্তুষ্ট, তাতে আমরা অনেক খুশি। তাহলে আবার হিন্দি নায়ক নায়িকারা যে গান গাচ্ছে বিভিন্ন সঙ্গীত মঞ্চে, আমরা কি তাদেরকে তালে দিচ্ছি না? দিচ্ছি তো। কথা হচ্ছে, যেই জায়গায় যেটি চলে, যার কাছে যেটি পছন্দনীয় সেটাকেই আপনি মানতে হবে। আমাদের আইনজীবীদের মধ্যেও যে দু চার লাইন যারা ভালো একটা ইংরেজি বলতে পারে, তাদের সম্মান মর্যাদা একটু বেশি। হায়ার করে যে আমাদের পিটিশন গুলো ইংরেজিতে, হায়ার করে আমাদের বক্তব্যগুলো, সাবমিশন গুলো অনেকটা ইংরেজিতে রাখা হয়, এবং ইংরেজির একটা দাপট যে আমাদের আইন পেশায়ও আছে। তাহলে সেই ইংরেজিও তো বিন্দেশি একটা ল্যাঙ্গুয়েজ, কিন্তু ইংলিশ হলো যে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এটাকে আপনি অস্বীকার করলে, না মানলে, আপনি বিদেশে গিয়ে পড়ালেখাও করতে পারবেন না, আপনি যেতে পারবেন তাদের সাথে মিলতে পারবেন না। এইভাবে ধরেন আপনার ধর্মীয় গ্রন্থের মধ্যে আবার শোনা যাচ্ছে যে উর্দু গ্রন্থ বেশি, উর্দু থেকে এগুলো নেওয়া হয়েছে। যেমন আওয়ামী লীগের নামটা, যে আওয়ামী লীগ বানিয়েছে, যারা তৈরি করেছে, আওয়ামী লীগ দলটা তারা গঠন করেছে, তারা কি বাংলায় কোনো শব্দ পান নাই দলের নাম রাখার জন্য? আওয়ামী লীগে তো বাঙালি জাতির সত্তাকে ধারণ করে, তাহলে সে আওয়ামী লীগে কেন নিজের নামটা ফার্সি ভাষায় লিখলেন? আওয়ামী শব্দ, এটা তো ফার্সি শব্দ। আওয়ামী শব্দটি উর্দু, ফার্সি, এক্ষেত্রে আওয়াম হচ্ছে যে কি বলে যে উর্দু, আবার আওয়ামী ফার্সি। তাহলে ফার্সি, উর্দু এবং ইংলিশের সংমিশ্রণ একটা দলের নাম। এখন বিএনপিরও একই অবস্থা। বিএনপি বলি আমরা কি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কয়জনে বলে? শুদ্ধ নামটা যদি তার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শুদ্ধ নামটা যদি আপনি আনেন, তাহলে বাংলাদেশের বা জাতীয়তাবাদী দল যা, দলের দ, তাহলে কি হয়? বাজাদ, বাজাদ হবে, এটা বিএনপি হবে না। কারণ বাংলায় যদি আনেন, তাহলে যেই এখানে আপনি যদি বাজাদ বলেন, তাহলে কয়জনে শিল্পে এটা বিএনপি শিল্পে। সুতরাং এগুলো নিয়ে অতিরঞ্জন, অতি বাড়াবাড়ি কোনোভাবেই কাম্য নয়। এবং আমাদের দেশে যেমন জাতীয় পার্টি, জাতীয় একটা বাংলা শব্দ, আবার ওদিকে পার্টি, পার্টিটা হলো ইংলিশ শব্দ। এভাবে অনেকের নাম বাংলা ইংরেজির সংমিশ্রণ, আরবি উর্দুর সংমিশ্রণ। যেমন আমার নামেরও যদি আরবিক করা হয়, সেটা ভিন্নত্ব দাঁড়াবে। প্রত্যেকের মা বাবা তার সন্তানের নাম কোরআন হাদিস থেকে দেওয়ার চেষ্টা করে। তাহলে দেখা যায় কি, আপনি বাংলায় শেয়ার বললে, শেয়ারের বাংলা আপনি যদি কেদরা বলেন, কয়জনে আপনি এটা চিনবে? অনেক কিছু আছে যেটাকে আপনি বাংলায় বললে চিনবে না। সুতরাং এগুলো নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করা, একটা দেশে এগুলো নিয়ে এই যে মারামারি, হানাহানি, সংঘাত সৃষ্টি করা কোনো অবস্থাতেই কাম্য নয়। যারা দায়িত্বশীল ব্যক্তি, যারা মন্ত্রী হবেন, এমপি হবেন, দায়িত্বে আছেন, তাদের নিশ্চয় কথাবার্তাগুলো একটু সংযত হয়ে না বললে পরে এটা দলের উপরে বর্তাবে, এটা নেতার উপরে গিয়ে পড়বে। সুতরাং কে বলছে আপনাকে আমি তারেক রহমানের উম্মা একথা বলতে? কারণ উম্মা শব্দটি বিশেষ করে নবীর উম্মা এই হিসাবে হয়ে আসছে। এখন এটাকে যদি আপনি ভিন্নাত্বে করেন, আপনার অর্থ হয়তো সঠিক হবে, কিন্তু এটা আপনার
মানুষকে বোঝানো, মানানো আপনার কঠিন হয়ে যাবে। আজকে সমালোচনার সম্মুখীন আপনি হবেন। তাই আজকে এই জাতীয় কথাগুলো বলে এদেশের মানুষের মধ্যে যাতে একটা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। আমাদের বাংলাদেশে বারে বারে আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, রাষ্ট্রের ক্ষতি হয়েছে। আমাদের দেশে একটা সরকারি চাকরির জন্য এখন দেখা হয় যে তার দলীয় পরিচয় কি। আওয়ামী লীগ সরকারের আমলে দেখা হয়েছিল তার ১৪ গোষ্ঠী আওয়ামী লীগ করছে কিনা, সে আওয়ামী লীগের জন্য কয়টা মামলা খেয়েছে, কয়টা আন্দোলন করেছে, এগুলো সার্টিফিকেট। অনুরূপ ভাবে বিএনপির জন্যও এখন বিএনপির আমলেও নিশ্চয়ই সেই অনুসারে দেখা হবে যে সে বিএনপির জন্য আন্দোলন সংগ্রাম করতে গিয়ে সে কয়টা মামলা আসামি হয়েছে, সে কয়টা মামলাতে সাজা পেয়েছে, এইগুলো বিবেচনা করে তাকে নমিশন দেওয়া হবে, তাকে মন্ত্রী বানানো হবে, তাকে এমপি বানানো হচ্ছে, তাকে চেয়ারম্যান হবে, পৌরসভার মেয়র হবে, এগুলো হবে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় আমেরিকায় কিন্তু নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে চিন্তা করে তারা চিন্তা করে যে এর বায়োডাটা খুঁজে সে রাষ্ট্রবিরোধী কোনো কাজের সাথে জড়িত ছিল কিনা, তার নামে কোনো রাষ্ট্রের কোনো সম্পদ হানি করার, ধ্বংস করার কোনো অভিযোগ কোনো সময়ে ছিল কিনা। শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে যারা সব পরীক্ষায় পাশ করেও তার যখন যে স্থানীয় বা অল ডকুমেন্ট তার ঠিক থাকার পরেও সে রাষ্ট্রীয় সম্পদের হানি করছে, কোথাও কোনো ভাঙচুর করছে, এই জাতীয় তার নামে কোনো মামলা আছে কিংবা কোনো মামলায় পানিশমেন্ট হয়েছে, তখন তাকে সেই সেই সরকারি চাকরি দেওয়া হয় নাই। ব্রিটেনে সে যত বড় দলীয় লোকই হোক না কেন, যেহেতু সে রাষ্ট্রের সম্পদ ভেঙে ফেলছে, রেলে আগুন দিয়েছে, বাসে আগুন দিয়েছে, গাড়ি ভাঙচুর করেছে, আন্দোলন সংগ্রাম করছে, সেই কারণে তাকে চাকরি দেওয়া হয় নাই। কিন্তু আমাদের দেশে এগুলো হচ্ছে যে রাজনৈতিক বিবেচনায় আমাদের দেশে চাকরি হয়, আমাদের দেশের যোগ্যতা কোন ফ্যাক্টর নয়, এই সমস্ত বিষয়গুলো বিবেচনা করা হয়। এই কারণে সেই কারণে নেতাকে তুষ্টি করতে গিয়ে অতিরঞ্জন করা হয়। কিভাবে নেতা তোষামত করা যায় এই নিয়ে আমাদের সমাজে, আমাদের এখানকার কালচার হলো এইগুলো বলে নেতাকে কিভাবে উচ্চ করতে 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 একেবারে নবীর পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে। একেবারে যেমন কি বলবো, আগের অতীত সরকারের কথা আর বলতে ইচ্ছে হচ্ছে না, সেই কারণে আর বলতেছি না। এই অতিরঞ্জন, অতি উৎসাহ, অতি ভক্তি, এগুলো কিন্তু একটা দেশের জন্য, দলের জন্য, নেতার জন্য যেমন শুভ নয়, রাষ্ট্রের জন্য শুভ নয়। বুদ্ধিমান ব্যক্তি কিন্তু এইগুলোকে আশ্রয় দিবেন না। সুতরাং আমি মনে করি যে আমরা এদেশের নাগরিক, আমরা এদেশে বসবাস করি, আমরা চাই বাংলাদেশে একটা শান্তিপূর্ণ ভাবে এদেশের সকল জনগণ বসবাস করুক। এখানে দলীয় পরিচয় থেকে আমরা বাঙালি জাতি, আমরা বাংলাদেশের মানুষ, এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়। এখানে কেউ কাউকে যেন কোন প্রকার বিদ্বেষ, হিংসা, ঘৃণা ছড়িয়ে এদেশে আবার যেন কোনো অশান্তি সৃষ্টি করা না হয়, কোনো হিংসাত্মক ধ্বংসাত্মক কোনো কাজ যেন করা না হয়। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, কেউ একটা কথা বললে এটার উপরে বারে বারে আপনি যদি অসতর্কমূলক কথা বলেন, দেখবেন যে কথায় আছে যে অসতর্কভাবে কথা বললে শত্রুকে সাহায্য করা হয়। আপনি অসতর্কমূলক ভাবে কথা বললে নিজেও অসম্মানিত হবেন, নিজের দলকেও অসম্মানিত করবেন। সুতরাং দরকার নেই সমস্ত এগুলো করার। আমরা চাই শান্তিপূর্ণভাবে বসবাস করতে। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, কেউ কারো কথা এখন লুকাইতে পারে না। আমি একটা কথা বলে দিলাম, কতক্ষণ পরে স্বীকার করলাম সেটা এখন সুযোগ নাই, কারণ আমি যে কথা কম বলে দিয়েছি এটা মিডিয়ায় চলে যাচ্ছে। মিডিয়ায় চলে গিয়ে এটা একজন থেকে আরেকজন, একজন থেকে আরেকজন, সোশ্যাল মিডিয়ায় এটা রেকর্ড হয়ে যাচ্ছে। সুতরাং অসাবধানে কথা বললে আপনি সমালোচনা এবং সমালোচিত অবশ্যই হবেন। সুতরাং আমাদেরকে এখন বুঝে শুনে কথা বলতে হবে। এখন আগের যুগ নাই। আগে
একটা সত্য মিথ্যা মিশ্রণ করে মিথ্যা বক্তব্য একটা দিয়ে দিলে দিয়ে যেত, পরে আপনি আবার অস্বীকার করতে পারতেন। কারণ কি, তখন তো ডকুমেন্ট থাকতো না। এখন মোবাইলের যুগ, মিডিয়ার যুগ, আপনি আপনার বক্তব্যকে এখন অস্বীকার করার কোনো সুযোগ নাই। সুতরাং সতর্কভাবে চলবেন, এটাই আমরা আশা করছি। আমাদেরকে অবশ্যই অবশ্যই, আমি কারো দোষ দিচ্ছি না, আমি নিজেও চিন্তা করেছি, এখন কথাবার্তা বলতে খুব সতর্কমূলক ভাবে বলতে হবে। বিশেষ করে মিডিয়ার সামনে কোনো কথা বলতে, মোবাইল ফেসবুকের সামনে কথা বলতে, কোন মিডিয়া ব্যক্তির সামনে কথা বলতে খুব সতর্কমূলক ভাবে, সাবধানতার সহিত, অত্যন্ত দায়িত্বশীল ব্যক্তি যারা, তারা অত্যন্ত দায়িত্বশীল কথাবার্তা বলতে হবে, দায়িত্ব নিয়ে কথাবার্তা বলতে হবে। এবং অপ্রয়োজনীয় কথা যতই ভাব দেওয়া যায় ততই আপনার জন্য মঙ্গল। অতি কথনে শেখ হাসিনার কিন্তু পতন হয়েছে। সুতরাং সকলেই, যে উনি একাই অতি কথন বলেছে এমন কোনো কথা নাই, ওনার মন্ত্রী পরিষদের অনেকেই অতি কথন বলেছে, এগুলো রেজাল্ট ভোগ করতে পেরেছে। সুতরাং এখন যদি কেউ ভাবে আবার বলেন, সে কেকই রেজাল্ট হবে। কারণ এখন মিডিয়ার যুগ, এখন সোশ্যাল মিডিয়ার যুগ, ভাইরাল হওয়ার যুগ। আপনি যেমন ভাইরাল হবেন, সমালোচিত তেমন হবেন। একটা কথা আবার এটাও ঠিক, যে আপনি যদি আলোচিত সমালোচিত হতে হয় চান, তাহলে একটা কথা বলে দিলেই তো হবে। যে কোনো একটা কথা না বললে আপনি তো ভাইরাল পারবেন না। এইবার যদি আশা করেন, তাহলে আপনার হচ্ছে সেটা সেটা আপনি বুঝবেন। যে কেউ নিজ দায়িত্বে কথা বলে, সেজন্য বলা হচ্ছে যে আপনারা এখন যে কেউ কথা বলবেন নিজ দায়িত্বে বলবেন। আমরা বলি এখন নিজ দায়িত্বে বলবেন। কিন্তু একটা কথা আছে, আমি যখন পদে আছি, কোন একটা দলের পদে আছি, তখন কিন্তু আমি যখন একটা দলীয় ভাবে কথা বলবো বা কোনো দলীয় মিটিং এ কথা বলবো, আমি তো আমার দলের উপরে এসে যাবে। সুতরাং সেই সবগুলো চিন্তা করে আপনাকে আমাকে কথাগুলো বলতে হবে। ধন্যবাদ সকলকে। কেউ কাউকে রাগান্বিত করার জন্য, কারোর প্রতি ঘৃণা ছড়ানোর জন্য, কারোর প্রতি বিদ্বেষ পোষত কথাগুলো কিন্তু আমি বলি নাই। আমি শুধু এই জন্য বলছি, আমরা বাঙালি, আমরা বাংলা ভাষাকে ধারণ করব, বাংলাকে আমাদের মাতৃভাষা হিসেবে আমরা গ্রহণ করেছি, এ নিয়ে আমাদের কোনো মতভেদ নেই। কিন্তু বাংলা যে আমাদের মধ্যে 100% আমরা এখনো ঢুকাইতে পারি নাই। এখন সবার মধ্যে বাংলা থেকে যে আমি পূর্ণ মাত্রায় গ্রহণ করতে পারি নাই, সেটাও তো আপনাকে মানতে হবে। সেইগুলো মেনে নিয়ে আমাদেরকে সমাজের সবকিছুতেই আমাদেরকে মেনে চলতে হবে। কথা হচ্ছে, আমরা সমাজে শান্তি চাই। শান্তি চাইলে পরমত সহিংসতা একটা বড় গুণ। অন্য আমার সম্পর্কে কি বললো না বললো তা নিয়ে আমার ভ্রুক্ষেপ করলে হবে না, আমার সমালোচনা হবে না এমন আমি বলতে পারি না। কারণ মানুষ হিসাবে আমারও দোষ ত্রুটি থাকতে পারে। প্রত্যেক মানুষের দোষ ত্রুটি, ভুল ত্রুটি আছে। সমালোচনা হবে, সমালোচনা হোক, কিন্তু কথা হচ্ছে আমিও যেন অন্যায় ভাবে কাউকে কোনোরূপ ভাবে দোষারোপ না করি, কেউ যাতে আমাকে কোনো দোষারোপ করতে না পারে। আমাকে সেভাবেই চলতে হবে। মনে রাখতে হবে, আমি যদি অন্যকে আঘাত না করি, অন্য কেউ সহজে আমাকে আঘাত করবে না। কারণ আমি যদি কারো ক্ষতি না করি, সে আমাকে ক্ষতি করার কোনো যুক্তিসঙ্গত কারণ থাকবে না। সে যদি অহেতুক ভাবে করে, সেটার ফলও তাকে ভোগ করতে হবে। ধন্যবাদ সকলকে। অনেক কথাই বললাম, এগুলো শুধু রাষ্ট্রীয় স্বার্থে, জনগণের স্বার্থেই। এই রোজা রমজানের মাসে 2-4টে কথা বললাম। যদি ভুল হয়ে থাকে আপনারা দয়া করে ক্ষমা করে দিবেন। কারোর কাছে কোনো বিদ্বেষ স্বরূপ কাউকে হেয় প্রতিপন্ন করার জন্য আমি বলি নাই। শুধুমাত্র রাষ্ট্রের জনগণে যে বিশৃঙ্খল হয়ে যাচ্ছে কতগুলো কথা নিয়ে, এগুলো না বলার জন্য শুধু এইগুলো বলা। ধন্যবাদ সকলকে।